আপনারা জানেন যে আমরা মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের তথ্য প্রকল্প থেকে আমরা এখানে দীর্ঘ 54 দিন আজকে চলতেছে। আসলে সবাই জানে যে আমাদের দাবিটা যৌক্তিক। আমাদের এই 54 দিনে যে কত অকারেন্স এখানে ঘটে গেছে, কত মানুষের কত সমস্যায় আমরা জর্জরিত, বলতে গেলে আমরা এখন সবাই অসুস্থ। আমরা এই যে এখানে আপনারা লোকজন দেখছেন না, লোকজন না দেখার পিছনে একটাই কারণ যে প্রত্যেকেই অসুস্থ। মেয়ে মানুষ অসুস্থ হয়ে রাস্তায় থাকা তার জন্য সম্ভব না। আমি নিজেও অসুস্থ ছিলাম, দেখেন আমার জ্বর হয়েছে, সে জ্বরের বিভিন্ন সমস্যার কারণে গা ব্যথা, এখন যে জ্বর সে অবস্থায় রাস্তায় থাকা সম্ভব না, যার জন্য আমরা সবাই অসুস্থ। আপনারা জানেন যে আমাদের এক সহকর্মীর বাচ্চা মারা গেছে এই আন্দোলনের জন্য। এই আন্দোলনে থাকতে থাকতে তার বাচ্চা অসুস্থ হয়, সে বাচ্চাটা আজকে মারা গেল। আসলে আমাদের দেশের সরকার কি এগুলা দেখছেন না? এই মেয়েগুলা কি এতই নিম্নমানের যে এতই আমাদের দেশে দেখতে পাচ্ছেন যে একজন আমাদের নারী সমাজের প্রস্টিটিউশনের মূল্যায়ন আছে, অথচ আমরা সম্ভ্রান্ত পরিবারের শিক্ষিত মেয়েদের আমাদের কোনো মূল্যায়ন নেই। এটা কেমন সমাজ? আমরা কেমন সমাজে বাস করছি যে আমাদের নারীদের প্রতি আমাদের সরকারের কোনো ভ্রুক্ষেপ নাই? আমরা দেখতে পাচ্ছি আমাদের মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের বিভিন্ন কর্মকর্তারা রাস্তায় এবং বিভিন্ন জায়গায় আলোচনা করছেন, তারা নারী ও শিশুর প্রতি সহিংসতা বন্ধ করার জন্য পদক্ষেপ নিচ্ছেন। আসলে আপনারা কি দেখতে পাচ্ছেন? এই তথ্য আপাতের আন্দোলনে কি আপনারা সেটা দেখতে পাচ্ছেন? সেটার সফলতা পাচ্ছেন? বাচ্চা মারা গেছে, এই বাচ্চার দায়ভার কে নিবে? এই বাচ্চাগুলো কিভাবে করবে? এই পরিবারগুলো কিভাবে এই বাচ্চা ছাড়া বাঁচবে? আর এই চাকরির জন্য আজ তারা বাচ্চা হারা, এটা কি মেনে নেওয়া যায়? আপনারা বলেন। আমরা আসলে মৃত যে বাচ্চা মারা গেছে, আমরা সে পরিবারের শোক সন্তপ্ত পরিবারের কামনা করছি তারা যেন শোক কাটিয়ে উঠতে পারে। কিন্তু আসলে এটা খুবই অত্যন্ত ভারাক্রান্ত বিষয়। বাচ্চা জন্ম দেওয়ার পরে তার অল্প বয়সে মারা গেলে সেটা মেনে নেওয়া যায় না। আর আমাদের এই মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয় কি ধরনের সহিংসতা বন্ধ করছে আমি ঠিক বুঝতে পারতেছি না। আর কিভাবে আমাদের এইটা সমাধান হবে সেটা আমি আসলে বলতে পারতেছি না। আমরা 3 দফা দাবিতে এখানে বসে আছি। আপনারা জানেন সবাই যে আমাদের এই দাবিটা যৌক্তিক। আমরা চাকরির পরীক্ষা নিরীক্ষা দিয়ে দীর্ঘ 7 বছর যাবত চাকরি করছি, এখন হঠাৎ করে আমাদের চাকরি নাই। আমাদের থেকে চাকরির পদ খালি করবে। আমাদের মাননীয় উপদেষ্টা তিনি বলেছেন যে আমাদের জায়গা খালি করে দিয়ে তারা নতুনদের জয়েন করাবে। এই বিষয়টা আসলে আপনারা কি দৃষ্টিতে দেখেন? আমাদের কি বয়স আসলে 70 পার হয়ে গেছে যে আমাদেরকে খালি করে দিয়ে তাদের নতুনদের জায়গা করে দেওয়া উচিত? তারা জুলাই যোদ্ধাদের করবে, স্থান দিবে আমাদের জায়গায়। আমরা কি জুলাই যোদ্ধায় ছিলাম না? যখন এই যে আবু সাইদ মারা গেলেন তখন ফার্স্ট আমি দিয়েছিলাম, পোস্ট করেছিলাম যে কে কি বলবে আর কে কি মানবে তা আমার জানা দরকার নাই। কিন্তু আমি আজকে বলবো এই যে এত একটা সাহসী মানুষকে কিভাবে গুলি করে মারা হলো, এই প্রতিবাদ আমি প্রথম করেছিলাম। এবং আমি আমার এক নিকটাত্মীয় যে বর্তমান যে জামাত ইসলামী দলের একজন উপজেলা কর্মীকে আমি বললাম যে ভাইয়া আপনাদের পাশে দাঁড়ানো উচিত। তারপরে দেখলাম আস্তে আস্তে ওই দিন থেকেই শুরু হলো আপনার এই জুলাই বিপ্লব। তা আমরা কি জুলাই বিপ্লবের অংশগ্রহণ করি নাই? আমরা কি বৃদ্ধ হয়ে গেছি যে আমরা জুলাই বিপ্লব থেকে বের হয়ে গেছি? আমাদের এই জুলাই বিপ্লবের সংহতি আছে এবং সর্বাত্মক প্রচেষ্টা ছিল জুলাই বিপ্লবে যাতে আমরা মুক্তি পাই। আমরা সেই ফ্যাসিস্টের আমলে যে পজিশনে ছিলাম, সেই ফ্যাসিস্টদের অত্যাচারে জর্জরিত আমাদের বেতন কাটা হয়েছে, রাজস্বের কথা বারবার আশ্বাস দিয়ে আমাদের সেই কাজগুলো প্রতিফলন করে নাই। আমাদের বিগত সরকার যে ফ্যাসিস্ট সরকারের আমলে আমরা দেখেছি যে মিথ্যা কথায় বারবার আমাদেরকে আশ্বাস দিয়ে মিথ্যা কথায় সেটা প্রতিফলন ঘটায়নি। এই সরকারের আমলে এসে দেখি যে সেই একই পরিস্থিতি, যে আমাদের রাজস্ব করার এবং জুনের আগেই আমাদের কর্মক্ষেত্রে স্থায়ী করার জন্য একটা আশ্বাস দিয়েছিলেন 22শে ফেব্রুয়ারিতে আমাদের মাননীয় উপদেষ্টা। কিন্তু তিনি এই জুনের আগে, অথচ তিনি আমাদের উপরে এত ক্ষিপ্ত, কিসের জন্য ক্ষিপ্ত আমি জানি না। আমাদের উপদেষ্টা মহোদয়ের উচিত, আমি যেটা মনে করি যে সে একটা মন্ত্রণালয়ের দায়িত্বে
উচিত। তিনি তা না করে এই উপদেষ্টা পিডি ডিপিডি সে কি বললো না বললো সেটা দেখার তো তার প্রয়োজন নেই। তিনি তার বুদ্ধি বিবেক বিবেচনা দিয়ে নতুন ভাবে সাজাবে। আমাদের যে মন্ত্রণালয়ে এখনো বসে আছেন যারা, তারা অতীতের ফ্যাসিস্ট আমলেরই আমলা। তারা কিভাবে ওই সময় চালাতো রাষ্ট্র, সেই এখনো সেইভাবেই চালাচ্ছে, এমনকি তার চাইতে জঘন্যভাবে চালাচ্ছে, যাতে আমাদের বর্তমান সরকার বিতর্কিত হয়। এটা আসলে খুবই জঘন্যতম। আমরা চাই না আমাদের বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের বিতর্কিত করতে, কিন্তু আমরা বাধ্য হয়েছি। ফ্যাসিস্ট আমলের যে আমলাগুলো বর্তমানে আমাদের মন্ত্রণালয় আছে, তারা আমাদেরকে বাধ্য করেছে আমরা বর্তমান সরকারের বিতর্কিত করতে। আমরা আসলে কোনোভাবেই চাইনি যে আমাদের বর্তমান সরকার হোক, বিতর্কিত হোক। ওই আমলাদের প্রেসারে, চাপে এবং আমরা অত্যাচারে আমরা নিষ্পেষিত হচ্ছি। এখনো দীর্ঘদিন যাবৎ এখানে বসে আছি, প্রত্যেকটা মেয়ে অসুস্থ। আমাদের একটা মেয়ে এখনো এখানে এসে বসে থাকার মতো নাই, সামর্থ্য নাই। বসে থাকতে গেলে সে দেখেন আপনারা মাঝে মাঝে যে এখানে শুয়ে থাকে মেয়েরা, আসলে এখানে শুয়ে থাকার মতো পরিবেশ নাই। একটা মেয়ে অসুস্থ হলে তার রেস্টের দরকার। এখানে এমনি বসে থাকলে হাত পা গা ব্যথা হয়ে যায়, আর সে একদম অসুস্থ হয়ে কিভাবে বসে থাকবে? আমাদের সবাই বলে যে আপনারা এখানে লোকজন বাড়ান। আপনারা জানেন যে আমরা সবাই তরুণ, 25 থেকে 35 বছরের বয়সের মধ্যে। অনেকের বিয়ে হয়েছে, সংসার পরিবারে একটা মেয়ের বিয়ে হয়ে গেলে আমাদের সমাজ এখনো পরিবর্তন ফুললি হয়নি। স্বামী সংসার এবং শ্বশুর বাড়ির কথা মতো চলতে হয় এখনো। কেউ সংসারের, আবার আপনারা জানেন যে এই বয়সে প্রত্যেকটা মেয়ে গর্ভবতী, যারা বিয়ে হয় তারা গর্ভবতী হয়েছেন, বাচ্চা আছে, মাতৃত্ব ছুটিতে আছে, অনেকে অসুস্থ হয়ে ঘরে পড়ে আছে। তারা সহ আমাদের এখানে সব মেয়েরা আসা সত্ত্বেও আমরা দেখি যে ছোট অল্প কিছু মানুষ এসে তাদের দাবি দাওয়া মেনে নিয়ে যায়। এই যে যেমন আমরা প্রাইমারির দেখলাম, এনারা খুব অল্প মানুষ, আমরা কয়েকবার আসছি, হয়তো আমরা 200-300 প্লাস আসছি, আমাদের দাবি মেনে নেওয়া হয় নাই। অথচ দেখি 200-100 মানুষ আসার সাথে সাথেই তাদের দাবি মেনে নেওয়া হয়। তার মানে সব মন্ত্রণালয়ে মানুষ আছে, আর আমাদের মন্ত্রণালয় মানে অমানুষ বসে আছে। এই সব অমানুষ কবে কোথায় কিভাবে যাবে আমরা আসলে বুঝতে পারতেছি না। আপনারা জানেন যে এই যে আমাদের এনসিপির সামান্তা শারমিন, উনি এসে যে আলটিমেটাম দিলেন, তার কোনো কাজ করলেন না। ইনি যেইভাবে করলেন, ধুলাই করলেন, মানে গণধুলাই দিলেন কথার মাধ্যমে, তাও লজ্জা নাই। আমার মনে হয় যে আমাদের মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের কারণ লজ্জা, ঘৃণা এবং মানবতা বলতে কিচ্ছু নাই। এরা সম্পূর্ণ শেমলেস পারসন। এদের দ্বারা আমাদের মনে হয় না আমাদের বাংলাদেশের নারী জাতির কোনো কল্যাণ হবে। এ পর্যন্ত আমি আমার বক্তব্য শেষ করছি।